সেকশন 4 আইএলটিএস লিসনিং এর মধ্যে সেকশন 4 সবথেকে বেশি কঠিন বলে মনে করা হয়। ইভেন অফিশিয়ালিও সেকশন 4 কে কঠিন বলা হয় এবং বলা হয় যে সেকশন 4 এ আপনি যদি একটু কম আনসার করতে পারে মানে আনসার করেন 7টা বা 8টা, আপনার আসলে উচিত অন্য সেকশনগুলোতে অনেক ভালো করা, সেকশন 1, সেকশন 2, সেকশন 3 এগুলোতে বেশি নাম্বার তোলার, এবং যাতে করে সেকশন 4 এ আপনার হয়তো দুটো একটা ছুটে গেলে যাতে অসুবিধা না হয়। কিন্তু আমার কাছে মনে হয় যে সেকশন 4টা সেকশন 3 থেকে অনেক সহজ। ইভেন এটা সেকশন 1 এর মতোই সহজ কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয়। এবং আমি দেখেছি যে আমি যখন প্র্যাকটিস করতাম সেকশন 1 এবং সেকশন 4 এ আমার কোনো ভুল হতো না। আমার ভুলগুলো হতো সেকশন 3 তে গিয়ে, বিশেষ করে যেখানে এমসিকিউ থাকতো। আর গ্যাপস থাকলে আমি সবসময় খুশি হয়ে যেতাম, কারণ আমার কাছে মনে হতো যে গ্যাপস পূরণ করা বেশি সহজ, কারণ গ্যাপসের ওয়ার্ডগুলো একদম হুবহু বলা হয় অডিওতে এবং ওইগুলো জাস্ট ধরতে পারলেই আপনি সুন্দর করে লিখতে পারেন। তো গ্যাপসের মধ্যে ঝামেলা সেটা হচ্ছে যে আপনি যদি বানান ভুল করেন তাহলে এখানে আপনার পয়েন্ট হারানোর পসিবিলিটি অনেক বেশি। বানান ঠিক করার একটা ব্যাপার থাকে গ্যাপসের মধ্যে। আরেকটা ব্যাপার হচ্ছে সেকশন 4টা সবার কাছে কঠিন লাগে, তার কারণ হচ্ছে সেকশন 1 এর মতো সেকশন 4 এ একদম সরাসরি কোয়েশ্চেন আনসার থাকে না। সেকশন 1 এ সাধারণত কনভারসেশন থাকে এবং সেখানে সরাসরি কোয়েশ্চেন আনসার থাকে, যার জন্য জিনিসটা সহজ হয় উত্তরগুলো পিক করা। কিন্তু সেকশন 4 এর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে সরাসরি যেহেতু এখানে কোয়েশ্চেন আনসার করা হয় না, বরং একটা মনোলগ থাকে, লম্বা একটা মনোলগ থাকে, অনেকক্ষণ ধরে একজন ভদ্রলোক কথা বলে, সেখান থেকে ওয়ার্ডগুলো পিক করতে হয়। এবং দেখা যায় যে ওই মনোলগের মধ্যে যে কথা বলা হয় সেখানে লম্বা লম্বা 3-4 লাইন থেকে 3-4 লাইন পরে একটা করে উত্তর থাকে, 3-4 লাইন পরে একটা করে উত্তর থাকে। সেকশন 1 এও এরকম হয়, তবে সাধারণত এতটা গ্যাপ থাকে না। অনেক সময় দেখা যায় যে এক ভদ্রলোক বলেই যাচ্ছে 4-5 লাইন, কিন্তু তার মধ্যে আসলে উত্তর নেই। আপনি শুনতে শুনতে খেয়ে হারিয়ে ফেলেছেন, হুট করে উত্তরটা ওর মধ্যে বের হয়ে গেছে। তো এরকম হয়ে থাকে। আর একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে সেকশন 4 এ প্যারাফ্রেজ করা থাকে, অর্থাৎ ভদ্রলোক যে মনোলগে কথা বলছেন একদম হুবহু এখানে থাকে না, প্যারাফ্রেজ করে পয়েন্ট আকারে এখানে দেওয়া থাকে। মনোলগের মধ্য থেকে প্যারাফ্রেজ করে সামারি করে পয়েন্টগুলো এখানে দেওয়া থাকে এবং আপনাকে শুনে শুনে বুঝে সেটা লিখতে হয়। তো এই সব সমস্যা সমাধান করার একটা উপায় সেটা হচ্ছে যে আপনাকে খুব খেয়াল করে একদম ঠান্ডা মাথায় শুনতে হবে। সেকশন 4 এ এসে যেহেতু আপনার লিসনিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে আপনার সময় নিয়ে আপনার চিন্তা নেই, আপনার অডিও যতক্ষণ বাজবে ততক্ষণ পর্যন্ত আপনার সময় আছে, এবং তারপর 10 মিনিট দিবে আপনাকে আনসার ট্রান্সফার করার জন্য। তো আপনার আসলে খুব বেশি দুশ্চিন্তা করার দরকার নেই টাইম নিয়ে যে আমার খুব দ্রুত এগুলো গ্যাপগুলো পূরণ করতে হবে। আপনি জাস্ট একদম মাথাটা ঠান্ডা করে অডিওর সাথে যাবেন, যা যা বলতে থাকবে আপনি খেয়াল করে শুনবেন এবং আস্তে আস্তে উত্তরগুলো লিখবেন। দেখবেন যে আপনি সময় পাচ্ছেন। আপনি অনেকক্ষণ ধরে এই 31 নাম্বারের দিকে তাকিয়ে আছেন, কিন্তু 31 নাম্বার নিয়ে ভদ্রলোক কিছু বলছেই না, ঠিক আছে? কিন্তু যেই আপনি লাফ দিয়ে 32 নাম্বারে চলে যাবেন তখনই দেখবেন যে 31 নাম্বার নিয়ে একটা কথা বলে ফেলছে অ্যান্ড আপনি মিস করে যাবেন। এটা করা যাবে না। আপনি জাস্ট খেয়াল করে এটা শুনতে থাকবেন। একটা উত্তর হয়ে যাওয়ার পরেই আপনি পরের লাইনে যাবেন, ঠিক আছে? যদি আপনি বুঝতে পারেন যে প্রথম লাইনের উত্তরটা হয়ে গেছে তাহলেই আপনি কিন্তু পরের লাইনে যাবেন। না হলে আপনার হয়তো একজন ভদ্রলোক কথা বলেই যাচ্ছে এবং আপনার মনে হচ্ছে হয়তো 31 নাম্বারের উত্তরটা পাস হয়ে গিয়েছে, আপনি 32 নাম্বারে চলে গেলেন। এরকমটা কিন্তু না। খুব খেয়াল করে শুনতে হবে এবং খেয়াল রাখতে হবে যে কোনো সিনোনিমাস ওয়ার্ড বলছে কিনা, যেমন এখানে আনকমন আছে, স্পেশাল বা আনইউজুয়াল এরকম কিছু বলছে কিনা, এদিকে খেয়াল রাখতে হবে আপনার। এবং ওরা কিন্তু হিন্ট দিবে, এই যে বুলেট পয়েন্টগুলো ওরা বলবে, ওরা হিন্ট দিবে, যেটা শুনে আপনি বুঝতে পারবেন যে কি হচ্ছে। অডিওটা বাজলেই আমরা বুঝবো যে আসলে ঘটনা কি ঘটছে। তো আগের মতোই যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা ওয়ার্ড লিখতে হবে, এটাকে আপনার প্রথমে আইডেন্টিফাই করতে হবে, এবং দ্বিতীয় হচ্ছে আপনি কোয়েশ্চেনগুলো পড়ে নেবেন। সেকশন 4 এ আরেকটা সমস্যা হচ্ছে যে কোয়েশ্চেন পড়ার জন্য আপনি সময় কম পাবেন। এখানে 10টা কোয়েশ্চেন পড়ার জন্য আপনাকে হয়তো 30 থেকে হাইয়েস্ট 40 সেকেন্ড সময় দিবে।
এবং বলে দিবে না যে আপনি কত সময় পাচ্ছেন। তো আপনাকে যেটা করতে হবে যে যতটুকুই আপনি সময় পান, যখন অডিওটা বাজবে এবং বলবে যে সেকশন 4 নাও ইউ উইল হ্যাভ সাম টাইম টু লুক অ্যাট দ্য কোয়েশ্চেন, তখন যতগুলো কোয়েশ্চেন পারা যায় আপনি জাস্ট ততগুলো কোয়েশ্চেনই চোখ বুলিয়ে পড়ে নেবেন, একটু ভালো করে খেয়াল করে। তারপর যখন অডিও বাজবে তখন কিন্তু আর আপনি এই কোয়েশ্চেনের দিকে একদম তাকাবেন না, অডিওর সাথে সাথে যাবেন। এবং দেখবেন যে অর্ধেক অডিও বাজার পরে, অর্ধেক টাইম পরে আবার একটা পজ দিয়েছে, যতগুলো প্রশ্ন বাকি থাকবে ওই প্রশ্নগুলো আপনি আবার তখন পড়বেন। অডিও বাজার মধ্যে আপনি কিন্তু এদিক সেদিক প্রশ্নের দিকে তাকাবেন না, তাতে কিন্তু আপনার উত্তর ছুটে যাবে। তো আজকে আমরা প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বোঝার চেষ্টা করব না, মানে এখন অডিও বাজার আগে দেখব না, অডিওটা হয়ে যাক, তারপরে আমরা প্রত্যেকটা গ্যাপস ধরে ধরে বোঝার চেষ্টা করব। ওকে? Now turn to Section 4. Section 4. You will hear a university lecture about an endangered bear in British Columbia, Canada, known as the spirit bear. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. Today, we continue our series on ecology and conservation with a look at a particularly endangered member of the black bear family. 1 in 10 black bears is actually born with a white coat, which is the result of a special gene that surfaces in a few. Local people have named it the spirit bear, and according to the legends of these communities, its snowy fur brings with it a special power. Because of this, it has always been highly regarded by them, so much that they do not speak of seeing it to anyone else. It is their way of protecting it when strangers visit the area. The white bear's habitat is quite interesting. The bear's strong relationship with the old-growth rainforest is a complex one. The white bear relies on the huge, centuries-old trees in the forest in many ways. For example, the old-growth trees have extremely long roots that help prevent erosion of the soil along the banks of the many fish streams. Keeping these banks intact is important because these streams are home to salmon, which are the bear's main food source. In return, the bear's feeding habits nurture the forest. As the bears eat the salmon, they discard the skin and bones in great amounts on the forest floor, which provide vital nutrients. These produce lush vegetation that sustains thousands of other types of life forms, from birds to insects and more. Today, the spirit bear lives off the coast of the province of British Columbia on a few islands. There is great concern for their survival, since it is estimated that less than 200 of these white bears remain. The best way to protect them is to make every effort to preserve the delicate balance of their forest environment. In other words,
their ecosystem. The greatest threat to the bear's existence is the loss of its habitat. Over many years, logging companies have stripped the land by cutting down a large number of trees. In addition, they have built roads which have fractured the areas where the bear usually feeds, and many hibernation sites have also been lost. The logging of the trees along the streams has damaged the places where the bears fish. To make matters worse, the number of salmon in those streams is declining because there is no legal limit on fishing at the moment. All these influences have a negative impact on the spirit bear's very existence, which is made all the more fragile by the fact that reproduction among these bears has always been disappointingly low. And so, what's the situation going forward? Community organizations, environmental groups, and the British Columbia government are now working together on the problem. The government is now requiring logging companies to adopt a better logging method, which is a positive step. However, these measures alone may not be sufficient to ensure a healthy population of the spirit bear in the future. Other steps also need to be taken. While it is important to maintain the spirit bear's habitat, there also needs to be more emphasis on its expansion. The move is justified as it will also create space for other bears that are losing their homes to That is the end of section 4. You now have half a minute to check your answers. ওকে, তো আমরা ব্যাখ্যায় চলে যাচ্ছি এবার। প্রতিটা শূন্যস্থানে আমাদেরকে একটাই শব্দ লিখতে হতো এবং ভদ্রলোক স্পিরিট বিয়ার নামে একটা ভাল্লুকের প্রজাতি সম্পর্কে অনেকক্ষণ ধরে বকবক করলেন। আমরা যদি খেয়াল করে শুনে থাকি তাহলে একদম প্রথম যে লাইনটা উনি শুরু করেছেন সেখানে উনি বলছেন যে উনি ব্ল্যাক বিয়ার ফ্যামিলির এমন একটা প্রজাতি সম্পর্কে বা এমন একটা মেম্বার সম্পর্কে কথা বলবেন যেটা বর্তমানে বিলুপ্তির পথে বা ক্ষতির সম্মুখীন, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, অর্থাৎ বেশি দিন আর টিকবে না, এরকম একটা প্রজাতি সম্পর্কে কথা বলবে। এবং উনি কিন্তু শুরুতেই স্পিরিট বিয়ার এই কথাটা উল্লেখ করে না, জাস্ট উনি বলছে যে ব্ল্যাক বিয়ার ফ্যামিলির একটা মেম্বার সম্পর্কে উনি কথা বলবে যাদের শরীরে হোয়াইট কোট আছে। ঠিক আছে, তারা বলছে যে যাদের শরীরে হোয়াইট কোট আছে। আমরা যদি পিছনে যাই আমরা এটার অডিও স্ক্রিপ্টটা দেখতে পাবো এবং এটার অডিও স্ক্রিপ্টের মধ্যে আমরা যদি খেয়াল করি দেখা যাচ্ছে, আমি জানি না যে আপনারা এটা খেয়াল করে দেখেন কিনা, আমি বারবার বলেছি আমার ভিডিওতে যে যাদের লিসেনিংয়ে খুব প্রবলেম হয় তারা যেন এখানে অডিও স্ক্রিপ্টটা যেটা দেওয়া থাকে বইয়ের পিছনে, অডিও স্ক্রিপ্ট যেটা দেওয়া থাকে লিসেনিংয়ে, সেই অডিও স্ক্রিপ্টটা মিলিয়ে অন্তত যেন লিসেনিংটা শোনার চেষ্টা করে। তাতে করে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার অ্যাকসেন্টটা আপনি ধরতে পারবেন, শব্দগুলো আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কোন শব্দ কিভাবে উচ্চারণ করে তারা, এবং আপনার লিসেনিংটা অনেক বেশি এখান থেকে ইমপ্রুভ হবে। আপনি অনেকগুলো ভিডিও দেখে সাবটাইটেল সহ অনেক ভিডিও দেখেও যতটা না শিখতে পারবেন, যতটা না বুঝতে পারবেন, আইএলসের জন্য এই অডিও স্ক্রিপ্টটা তার থেকে অনেক বেশি হেল্প করবে আপনাকে। কারণ আইএলসে যেভাবে কথা বলা হয়, অ্যাকসেন্টটা এবং যেই ধরনের শব্দ ব্যবহার করা হয় সেটা কিন্তু এই অডিও স্ক্রিপ্টের মধ্যে আপনি পাবেন। ইভেন আপনি এই অডিও স্ক্রিপ্টগুলো থেকে চাইলে, এটা বাড়াবাড়ি হয়ে যাবে, আর তারপরও চাইলে আপনি এই অডিও স্ক্রিপ্ট থেকে ইভেন ভোকাবুলারিও শিখতে পারেন। যেই শব্দগুলো আপনার কাছে অপরিচিত বলে মনে হয়
আমি এটা সাজেস্ট করি না যে আপনি প্রত্যেকটা অডিও স্ক্রিপ্টের মধ্যে যতগুলো শব্দ আপনি জানেন না সেগুলো থেকে আপনি ভোকাবুলারি শিখেন, এটা আমি সাজেস্ট করি না। তবে আপনি এটা করতে পারেন, আপনার হাতে যদি সময় থাকে আপনি চাইলে এটা করতে পারেন। সব ভোকাবুলারি আপনার মুখস্থ করতে হবে না, মনে রাখতে হবে না, বা সবগুলো জানতে হবে না, বাট এখান থেকে কিন্তু শুনতে শুনতে কিছু কিছু ভোকাবুলারি আপনার অবশ্যই আয়ত্তে আসবে। তো একটু খেয়াল করে দেখেন যে একদম সেকশন 4-এর শুরুতে ভদ্রলোক যখন কথা বলা শুরু করেছে সে বলছে যে টুডে উই কন্টিনিউ আওয়ার সিরিজ অন ইকোলজি অ্যান্ড conservation with a look at a particularly endangered member of the black bear family. এই পুরো লাইনটাকে কিন্তু তারা এখানে একটা পয়েন্টের মধ্যে সামারি করে দিয়েছে। একটা পয়েন্টের মধ্যে তারা এই পুরো লাইনটাকে সামারি করেছে। এখানে বলছে যে ইট ইজ আ হোয়াইট বিয়ার বিলঙ্গিং টু দ্য ব্ল্যাক বিয়ার ফ্যামিলি। তো আপনাকে কিন্তু খুব ভালোভাবে খেয়াল করে শুনতে হবে। সেকশন 4-এর ব্যাপারটাই হচ্ছে এখানে যে এখানে কিন্তু সামারি করা হয়, এখানে প্যারাফ্রেজ করা হয়, যার কারণে আপনাকে খুব খেয়াল করে এটা শুনতে হয়। হুবহু যা বলা হয় হুবহু কিন্তু আপনার কোয়েশ্চেনের মধ্যে সেই সেম জিনিসটাই থাকে না, একটু প্যারাফ্রেজ করা থাকে। পুরো একটা লাইন তারা একটা বুলেট পয়েন্টে সামারি করে দিয়েছে, কিন্তু আপনাকে কিন্তু পুরো লাইনটা শুনে বুঝতে হবে। এবং প্যানিক করা যাবে না অবশ্যই। খুব উত্তর লেখার তাড়া থাকলে কিন্তু এখানে আপনি ধরা খাবেন। খুব ঠান্ডা মাথায় আপনাকে সেকশন 4টা শুনতে হবে এবং উত্তরগুলো আস্তে আস্তে লিখতে হবে। কারণ আপনি যদি খুব তাড়াহুড়ো করে উত্তর খুঁজতে থাকেন এবং উত্তর লেখার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনি খেই হারিয়ে ফেলবেন, আপনি বুঝতে পারবেন না যে কোথায় উত্তরটা চলে গেছে। খুব ঠান্ডা মাথায় এটা শুনতে থাকবেন, তাহলে আপনি এটা লিখতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন ওখানে বলছে যে ইটস কালার কামস ফ্রম অ্যান আনকমন জিন। ওখানে কিন্তু আপনার অডিওটা আপনি যদি আরেকবার বাজিয়ে শোনেন, ওখানে বলছে যে 1 in 10, তার মানে 10টার মধ্যে একটা বিয়ারের গায়ে হোয়াইট কোট করা থাকে এবং সেখানে বলছে যে তাদের এই বৈশিষ্ট্যটা আসে এক ধরনের স্পেশাল জিন থেকে। ওখানে কিন্তু আনকমন বলে নাই, বলেছে যে এই বৈশিষ্ট্যটা আসে একটা স্পেশাল জিন থেকে। আমি আপনাদেরকে অডিও স্ক্রিপ্টটা আবার একটু দেখাবো। অডিও স্ক্রিপ্টের ভিতরে আপনি যদি খেয়াল করেন দেখবেন যে 1 in 10 black bears is actually born with a white coat which is the result of a special gene that surfaces in a few। তাহলে একটু খেয়াল করতে হবে যে এখানে একটা স্পেশাল জিনের কথা বলা হচ্ছে, সেটাই এখানে একটা বুলেট পয়েন্ট করে দেওয়া হয়েছে যে ইটস কালার কামস ফ্রম অ্যান আনকমন জিন। এখানে কিন্তু সামারি করা হচ্ছে। সেকশন 4-এ অনেক কথা বলবে, কিন্তু আপনার যে আনসারগুলো সেটা থাকবে সামারাইজড আনসার। এখানে কোয়েশ্চেনগুলো সামারাইজড কোয়েশ্চেন থাকবে এবং আনসারগুলোও কিন্তু ওইভাবে খেয়াল করে আপনাকে শুনতে হবে। পুরো বাক্যটা শোনার পরে আপনি বুঝতে পারবেন যে উত্তরটা আসলে কি হবে। পুরো বাক্য না শুনে তড়িঘড়ি করে উত্তর লিখতে পারবেন না। এরপরে বলছে যে লোকাল পিপল বিলিভ দ্যাট ইট হ্যাজ আনইউজুয়াল পাওয়ার। তার মানে হচ্ছে যে তারা বিশ্বাস করে যে যাদের এরকম সাদা সাদা লোম আছে, ব্ল্যাক বিয়ার ফ্যামিলির মধ্যে অল্প কিছু বিয়ারদের গায়ে এরকম সাদা সাদা লোম থাকে এবং যাদের এরকম স্নোই ফার বা সাদা পশম থাকে তাদের স্পেশাল পাওয়ার থাকে, যেটা ওইখানকার লোকজন বিশ্বাস করে। এখানে বলছে যে লেজেন্ড, দেয়ার ইজ আ লেজেন্ড বা লেজেন্ড সেজ, তার মানে ওখানকার লোকজন এটা বিশ্বাস করে, এটা প্রচলিত একটা কথা, তাদের বিশ্বাস যে এই ধরনের বেয়ারের মধ্যে আনইউজুয়াল পাওয়ার থাকে। এরপরে বলছে যে দে প্রোটেক্ট দ্য বিয়ার ফ্রম স্ট্রেঞ্জার্স। ওখানে বলা হচ্ছে যে যাদের এরকম হোয়াইট ফার থাকে, স্নোই ফার থাকে, এই ধরনের বিয়ারদের স্পেশাল পাওয়ার আছে, এটা তারা বিশ্বাস করে, আনইউজুয়াল পাওয়ার আছে, এবং যার জন্য এদেরকে তারা খুব সম্মান করে, খুব ভক্তি করে এবং তাদেরকে কি করে এরা আড়াল করে রাখে, ঠিক আছে, এবং তাদের সম্পর্কে খুব বেশি কিন্তু তারা বলে না কাউকে। এবং যখন কোনো পরিদর্শক বা কোনো ভিজিটর ট্রাভেলার সেখানে আসে, স্ট্রেঞ্জার আসে, তাদের কাছে কিন্তু তারা জিনিসটা খুব আগ্রহ করে বলে না যে জানো আমাদের এখানে এরকম সাদা বিয়ার আছে যাদের এরকম পাওয়ার আছে, এগুলো কিন্তু বলে না, বরং তারা এটা লুকিয়ে যায়। এবং এটা হচ্ছে তাদের একটা স্ট্র্যাটেজি
যে এই বিয়ারগুলোকে তারা প্রোটেক্ট করে স্ট্রেঞ্জার থেকে। আবারও একটু অডিও স্ক্রিপ্টে যাব, আজকে অডিও স্ক্রিপ্ট থেকে আপনাদেরকে বেশি জিনিসটা বোঝানোর চেষ্টা করব। যে দেখুন এখানে বলছে যে because of this it has always been highly regarded by them so much they do not speak of seeing it to anyone else. সে অন্যদের কাছে তারা বলে না যে তারা এটাকে দেখতে পায় বা দেখেছে। It is their way of protecting it when strangers visit the area. ঠিক আছে, যদি সেকশন 1 এ যেমন ছিল যে একটার পর একটা কোয়েশ্চেন করছিল এবং সেখান থেকে সরাসরি আপনি উত্তরটা পিক করতে পারছিলেন, সেকশন 4 এ এসে সেটা হচ্ছে যে না, একজন মনোলগ বলে যাচ্ছে এবং আপনাকে 3-4টা লাইন বা 5টা লাইন শুনে তারপরে একটা শব্দ পিক করতে হচ্ছে, যার জন্য এটা আসলে অনেকের কাছে কঠিন বলে মনে হয়। কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় শোনেন তাহলে এটা আর কিন্তু কঠিন হবে না। এবং এই যে একটু প্যারাফ্রেজিং থাকে, এরপরে একটু খেয়াল করে দেখবেন যে আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে একদম যখন কথা শুরু করে তখন কয়েকটা কথা তো তারা বললই, এরপরে কিন্তু ওই ভদ্রলোক হ্যাবিটেট নিয়ে যখন কথা বলছে তখন কিন্তু সে বলে দিচ্ছে যে আমি এই বিয়ারদের হ্যাবিটেট নিয়ে এখন কথা বলছি, বা হ্যাবিটেট কথাটা সে সরাসরি উল্লেখ করছে। এই বুলেট পয়েন্টটা আপনাকে খেয়াল করতে হবে যে এখানে যে পয়েন্টগুলো আছে আপনি হয়তো শুনতে শুনতে আপনার কাছে মনে হতে পারে যে হয়তো আপনি উত্তরগুলো কোথায় আছেন আপনি খুঁজে পাচ্ছেন না। ভয় পাওয়ার কিছু নেই, মনোলগের মধ্যে তারা কিন্তু বুলেট পয়েন্টগুলো উল্লেখ করবে এবং তারা কোথায় আছে আপনি ট্র্যাকটা ধরতে পারবেন। আইএলটিএস কিন্তু খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং তারা কিন্তু আসলে চেষ্টা করে যে আপনি আসলে ভাষাটা যেন বুঝতে পারেন। এর জন্য জিনিসটা কিন্তু এত বেশি হ্যাপাজার্ড করা হয় না, এত বেশি এলোমেলো করা হয় না যে আপনি খেই হারিয়ে ফেলবেন। খুব সুন্দর করে সিরিয়াল মেনটেন করে তারা কাজটা করে। তো এরপর যখন হ্যাবিটেট নিয়ে কথা বলছে তখন তারা বিয়ারের সঙ্গে ফরেস্টের রিলেশনশিপ নিয়ে বলছে এবং এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে। জাস্ট সেটাকে একটা সামারি করে দিয়েছে যে দ্য বিয়ার্স রিলেশনশিপ উইথ দ্য ফরেস্ট ইজ কমপ্লেক্স। এরপরে এটার যখন এক্সাম্পল দিচ্ছে তখন বলছে যে কেমন রিলেশনশিপ আছে এদের মধ্যে, সেটা হচ্ছে যে ওখানে যে বড় বড় গাছগুলো আছে ওই গাছের লম্বা লম্বা শেকড় আছে। এই যে লম্বা লম্বা শেকড়গুলো, যে রুটসগুলো, সেই রুটসগুলো কি করে? স্টপ করে। কি স্টপ করে রুটসগুলো? সেখানে বলছে যে ওই রুটসগুলো সয়েল ইরোশনকে প্রিভেন্ট করে। দিস রুটস প্রিভেন্ট সয়েল ইরোশন ফ্রম সয়েল ইরোশন। ঠিক আছে, আমি জানি না এটার হোয়াটএভার এটার প্রোনাউন্সিয়েশন যাই হোক না কেন, ইরোশন আমরা জানি যে এটার মানে হচ্ছে ক্ষয়প্রাপ্ত হওয়া। এখানে আমি বানানটা ভুল লিখেছি, উত্তরটা আমার ভুল হবে। তো বানানটা হবে হচ্ছে এরকম, একটা আর হবে ইরোশন হবে। তো এই বানানটা ভুল হওয়ার জন্য এখানে আমি পয়েন্ট অবশ্যই পাবো না। তো যখন আমরা আইএলটিএসের যে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কই করি আর যেটাই করি, আমাদের অবশ্যই বানানের দিকে খেয়াল রাখতে হবে। বানান যদি আমরা ভুল করি তাহলে উত্তরটা শব্দটা ধরতে পারা সত্ত্বেও আমরা পয়েন্ট পাবো না, পয়েন্ট হারাবো সেখানে। তো একটু খেয়াল করি, আমরা আরেকবার একটু অডিও স্ক্রিপ্টে যাই, আমরা একটু দেখতে পাবো যে আচ্ছা আমি যখন কথা বলছি আপনারা পিছনে টেনে অডিও স্ক্রিপ্টগুলো আবারও বাজিয়ে এটা শুনতে পারেন, শুনে মিলিয়ে দেখতে পারেন যে কথাগুলো কি বলছে এরা। যে এখানে যখন হ্যাবিটেট নিয়ে কথা বলছে, এখানে বলছে যে দ্য হোয়াইট বিয়ার্স হ্যাবিটেট ইজ কোয়াইট ইন্টারেস্টিং। দেখেন এই যে হ্যাবিটেটের কথাটা এখানে কিন্তু উল্লেখ করেছে যাতে আপনি পয়েন্টটা ধরতে পারেন যে এখন কোন বিষয়ে কথা বলা হচ্ছে। দ্য বিয়ার্স স্ট্রং রিলেশনশিপ উইথ দ্য ওল্ড গ্রোথ রেইন ফরেস্ট ইজ কমপ্লেক্স ওয়ান। ওকে, ওখানেও কিন্তু এটা পয়েন্ট করে বলা হয়েছিল। দ্য হোয়াইট বিয়ার রিলাইজ অন দ্য হিউজ সেঞ্চুরিজ ওল্ড ট্রিজ ইন দ্য ফরেস্ট ইন মেনি ওয়েজ। তার মানে হচ্ছে ওই বনের যে শতবর্ষী পুরানো গাছগুলো আছে তাদের উপরে ওই হোয়াইট বিয়াররা অনেকভাবে নির্ভরশীল। কীরকম? ফর এক্সাম্পল, দ্য ওল্ড গ্রোথ ট্রিজ হ্যাভ এক্সট্রিমলি লং রুটস দ্যাট হেল্প প্রিভেন্ট ইরোশন অফ দ্য সয়েল। এখানে বলা হচ্ছে যে তারা মাটি ক্ষয় রোধ করে। কোথায়? অ্যালং দ্য ব্যাঙ্কস অফ দ্য মেনি ফিশ স্ট্রিমস। ঠিক আছে,
Keeping these banks intact is important because these streams are home to salmon, which are the bear's main food source. একটু খেয়াল করে দেখুন যে এখানে একটা বুলেট পয়েন্টের মধ্যে কিন্তু বলে দিয়েছে 3 লাইনের কথাকে এখানে সামারি করেছে যে ট্রি রুটস স্টপ ড্যাশ অ্যালং দ্য স্যামন স্ট্রিমস। অডিওতে কিন্তু একদম সরাসরি এই লাইনটা বলা নেই, অডিওতে এরকম বলা আছে যে ওই সেঞ্চুরিয়ান ওল্ড ট্রিগুলো ওগুলোর অনেক লম্বা লম্বা শেকড় আছে, ভেরি লং রুটস, অ্যান্ড দোজ রুটস প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যালং দ্য ব্যাঙ্ক অফ ফিশ স্ট্রিমস। ঠিক আছে, এখন কোন ফিশ স্ট্রিমস সেটা আরেক লাইন পরে বলেছে যে ওই যে ফিশ স্ট্রিমগুলো ওইগুলোর জায়গায় যে সয়েল ইরোশনটা এরা প্রিভেন্ট করছে, এটা উপকারী বিয়ারদের জন্য। কিভাবে? কারণ ওই যে ফিশ স্ট্রিমগুলো এখানে মূলত স্যামন মাছগুলো থাকে এবং এই স্যামন বা স্যালমন হোয়াটএভার এই মাছগুলো হচ্ছে ওই বিয়ারদের খাবার। তো ওদের ওই খাবারগুলো যাতে নষ্ট না হয়, যদি ওখান থেকে মাটি ক্ষয় হয়ে যায় তাহলে স্যামন ফিশগুলো ওখানে আর পাওয়া যাবে না এবং সেটা হচ্ছে ওই বিয়ারদের জন্য তাদের খাবারের সংকট দেখা দিবে। তো ওই ট্রি রুটসগুলো কি করে, সয়েল ইরোশনকে প্রিভেন্ট করে এবং ওই মাছগুলোকে ওখানে স্যামন ফিশগুলোর বাসস্থানকে রক্ষা করে, যার ফলে বিয়ারগুলো খাবারের কোনো সমস্যা হয় না। তো এটার পরে আবার বলছে যে ওই বিয়ারগুলো কি করে, ওই বিয়ারগুলো কিন্তু এর রিটার্নে গাছগুলো যে তার যে উপকার করছে তার রিটার্নে বিয়ারগুলো কিন্তু উপকার করে। দ্য বিয়ার্স ফিডিং হ্যাবিটস প্রোভাইড নিউট্রিয়েন্টস ফর ফরেস্ট ভেজিটেশন। এটা অনেক কথাবার্তা এখানে বলেছে, বাট ওটাকে একটা বুলেট পয়েন্ট করে দিয়েছে এখানে। এরপরে অনেক কথাবার্তার পরে গিয়ে শেষের দিকে এসে বলে যে ইট ইজ কারেন্টলি ফাউন্ড অন আ ফিউ নাম্বার অফ আইল্যান্ডস। ঠিক আছে, ফিউ নাম্বার, অনেক কম আইল্যান্ডে, কম দ্বীপে কিন্তু এই বিয়ারগুলোকে এখন পাওয়া যায়। এটা আপনাকে বেশ খানিকক্ষণ খেয়াল করে শোনার পরে লাস্টে গিয়ে এই ফিউ আইল্যান্ডের কথাটা আপনি বুঝতে পারবেন। এখানে যে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে এর পরে গিয়ে বেশ প্রায় 10 সেকেন্ডের একটা পজ আছে অডিওতে, স্ক্রিপ্টে। এই পজটা দেওয়া হয় যাতে আপনি পরের কোয়েশ্চেনগুলো বুঝে নিতে পারেন। যেহেতু সেকশন 4-এর শুরুতে আপনাকে খুব বেশি সময় দেওয়া হয় না যে আপনি সবগুলো প্রশ্ন পড়ে নেবেন, অতটুকু সময়ের মধ্যে সব প্রশ্ন পড়ে নেওয়া সম্ভব হয় না। তো যতটুকু পারবেন আপনি পড়ে নেবেন উপর থেকে, তারপরে এই যে যেখানে ব্রেকটা হবে ওই ব্রেকের মধ্যে আপনি বাকি প্রশ্নগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু যদিও ওরা আলাদা করে কোনো সময় দেয় না, আলাদা করে কোনো ব্রেক দেয় না, যেটা অন্য সেকশনগুলোর শুরুতে দেয়। যতটুকু প্রশ্ন পড়ে নিতে পারবেন ঠিক আছে, না হলে অসুবিধে নেই। খেয়াল করে শুনতে থাকবেন এবং চোখটা বুলাতে থাকবেন, দেখবেন যে আপনি ট্র্যাকে আছেন। এরপরে ওরা হোয়াইট বিয়ারের থ্রেটস সম্পর্কে কথা বলছে, যেখানে বলছে যে হ্যাবিটেট ইজ বিং লস্ট ডিউ টু ডিফরেস্টেশন অ্যান্ড কনস্ট্রাকশন অফ রোডস বাই লজিং কোম্পানিজ। ওখানে লজিং কোম্পানিজ নিয়ে কথা বলছে যে তারা অনেক রকম ডিফরেস্টেশন করছে এবং ডিফরেস্টেশনটা আসলে কেন করছে স্পেসিফিক্যালি আমাদের এখানে খেয়াল করতে হবে যে কিসের কনস্ট্রাকশনের কথা বলছে। তো আপনি যদি একটু খেয়াল করেন দেখবেন যে সেখানে রোডস কনস্ট্রাকশনের কথা বলছে এবং রোডস কনস্ট্রাকশনের জন্য লগিং কোম্পানিগুলো ডিফরেস্টেশন করছে এবং যেটা ওই ভাল্লুকদের ওইখানে থাকার জন্য বা তাদের বাসস্থানের জন্য ক্ষতিকর। এরপরে ওখানে বলা হচ্ছে যে এরকম করে কিন্তু বলা নেই যে আনরেস্ট্রিক্টেড ফিশিং ইজ অ্যাফেক্টিং দ্য স্যামন সাপ্লাই, এরকম করে কিন্তু বলেনি। বাট ওখানে বলেছে যে ওখানে ফিশিংয়ের উপরে সেরকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই, কোনো রেস্ট্রিকশন নেই সেরকম, যেইটা আসলে স্যামন সাপ্লাইকে বা স্যামনদের যে বাসস্থান সেটাকে ধ্বংস করছে। তো সেটা আপনাকে খেয়াল করতে হবে যে ওখানে ফিশিংয়ের কথা বলছে যে ফিশিংয়ের উপরে সেরকম কোনো রুলস নেই এবং যে কেউ ফ্রিলি সেখানে ফিশিং করতে পারে এবং যেটা আসলে ক্ষতিকর। যেহেতু বিয়ারদের জন্য স্যামন মাছটা অনেক উপকারী, আপনি যদি সেখানে ফিশিং করতে গিয়ে স্যামন মাছ ধরে খেয়ে ফেলেন তাহলে বিয়ারগুলো খাদ্য সংকটে পড়ে যাবে এবং তারা একসময় এক্সটিংশনের মুখোমুখি হবে, বিলুপ্ত হয়ে যাবে। ওকে, দেন the bear's existence is also threatened by their low rate of reproduction. এত কিছুর পরেও, এই যে এত ঝামেলা, তারপরেও বিয়ারগুলো হয়তো থাকতো, কিন্তু দেখা গেছে যে তাদের যে রিপ্রোডাকশনটা, নতুন জন্ম বিয়ারগুলো আসলে তাদের রিপ্রোডাকশন রেট খুবই কম।
ঠিক আছে, যার কারণে তাদের এক্সিস্টেন্সটা আরও বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে বা হুমকির সম্মুখীন হচ্ছে। এরপর গোয়িং ফরওয়ার্ড, এই কথাটা, এই বুলেট পয়েন্টটাও কিন্তু ভদ্রলোক উল্লেখ করে যে গোয়িং ফরওয়ার্ড ইন্টারেস্টেড পার্টিস আর ওয়ার্কিং টুগেদার। এখানে বলা হচ্ছে যে এই যে স্পিরিট বিয়ার, এদেরকে সংরক্ষণ করার জন্য অনেক পার্টি একসঙ্গে কাজ করা শুরু করেছে। লগিং কোম্পানিজ, এবং তারপরে বলছে যে এখানে আরও বিভিন্ন রকম কি পন্থা অবলম্বন করলে এদেরকে এখান থেকে এদের যে ধ্বংসের হুমকি সম্মুখীন যে তারা হচ্ছে তাদেরকে কীভাবে বাঁচানো যাবে। সেখানে বলা হচ্ছে যে লগিং কোম্পানিজ মাস্ট ইমপ্রুভ দেয়ার মেথড অফ লগিং। তার মানে তারা যে লগিং করতে গিয়ে, তারা যে হচ্ছে রোড তৈরি করতে গিয়ে তারা ডিফরেস্টেশন করে ফেলছে, এটা করা যাবে না, তাদেরকে ইমপ্রুভ করতে হবে তাদের এই মেথডটাকে। এরপরে বলা হচ্ছে যে শুধুমাত্র যে মেইনটেনেন্স করলেই হবে বা এত নিয়ম কানুন দিলেই হবে তা না, স্পিরিট বিয়ারদের টেরিটরি বা বাসস্থান সেগুলো এক্সপ্যানশন করারও উদ্যোগ নিতে হবে। এখানেও তো আমি মনে হয় ভুল লিখেছি, এক্সপ্যানশন এন দিইনি। তো এরকম হলে আসলে সব উত্তর সঠিক লিখে আসার পরেও আপনার পয়েন্ট আসবে না। যেমন এখানে আমি সবগুলো প্রশ্নই সবগুলো শব্দই ঠিকঠাক ধরতে পেরেছি, কিন্তু এখানে ইরোশন বানান ভুল লিখেছি, এখানে এক্সপ্যানশন বানান ভুল লিখেছি। তার মানে এখানে কিন্তু আমি 10-এর মধ্যে 8 পেয়ে যাব। এবং এইটা কিন্তু অবশ্যই ক্ষতিকর, তাই না? কারণ আপনি যদি সেকশন 4-এ এসে 10 পেয়ে যান, এটা আপনার জন্য অনেক বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ সবাই সেকশন 1-এ 10 পাওয়ার চেষ্টা করে। ইভেন লিসেনিংয়ে আপনি যদি ভালো স্কোর করতে চান তাহলে কিন্তু আপনাকে আসলে অনেক বেশি পয়েন্ট এখান থেকে গেইন করতে হবে। 37, 38, আপনি যদি ইভেন 38 পান তখন আপনাকে 8.5 দেওয়া হবে, বা 36, ইভেন আপনাকে 32-এর উপরে না পেলে কিন্তু আপনি 7টা পাচ্ছেন না, 32, 33। তো বুঝতে পারছেন যে এটা আসলে কতটা কঠিন, অনেক বেশি পয়েন্ট আপনাকে গেইন করতে হবে। তো আপনার যদি 1-2টা পয়েন্ট ছুটে যায় সেটাও আপনার জন্য অনেক মারাত্মক। সেকশন 4-এ 10টা কারেক্ট করা মানে আপনার আইএলটিএস রেসে আপনি অনেকটা এগিয়ে যাবেন, যার জন্য সেকশন 4 নিয়ে যতই ভীতি থাকুক এটা খুব ঠান্ডা মাথায় খুব ভালোভাবে আপনাদেরকে এটা প্র্যাকটিস করা উচিত বলে আমি মনে করি। এবং এটা এত কঠিন না, যেহেতু এটা হচ্ছে গ্যাপস। এবং আপনি যদি একটু খেয়াল করে শোনেন, শুধু একটু মাথার মধ্যে প্যারাফ্রেজিংটা খেয়াল করেন যে ওরা ওখানে সরাসরি কথাটা না বলে, সেন্টেন্সটা সরাসরি না বলে একটা বড় বাক্যটাকে এখানে প্যারাফ্রেজ করে দিয়ে দেওয়া আছে। যেমন এখানে স্পেশাল জিন বলছে অডিওতে, এখানে আছে আনকমন জিন। ওখানে বলছে স্পেশাল পাওয়ার, এখানে আছে আনইউজুয়াল পাওয়ার। তো এরকম জিনিসগুলো ওখানে বলছে যে ইরোশন অফ সয়েল, এখানে জাস্ট সরাসরি বলা হচ্ছে যে ইরোশন অ্যালং স্যামন স্ট্রিমস। এইটুকু জাস্ট খেয়াল করতে হবে। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যত প্যারাফ্রেজি করা হোক না কেন, আপনার গ্যাপসের যে ওয়ার্ডগুলো এগুলো কিন্তু হুবহু অডিও থেকেই বসবে। এটা কিন্তু আপনি প্যারাফ্রেজ করে এখানে বসাতে পারবেন না। বিষয়টা এমন না যে অডিওতে আপনাকে প্যারাফ্রেজ করে কিছু একটা বললো আর আপনি গ্যাপের মধ্যে সেটা প্যারাফ্রেজ করে কোনো একটা অন্য একটা ওয়ার্ড এখানে বসালেন, ওইটার সিমিলার সিনোনিম টাইপের, এরকমটা হবে না। গ্যাপসের মধ্যে অবশ্যই এক্স্যাক্ট অডিওতে যেই ওয়ার্ড বলবে সেটাই লিখতে হবে, সেরকম একদম গ্যাপসের ওয়ার্ডগুলো অডিওতে হুবহু থাকবে, তবে তার আশেপাশের ওয়ার্ডগুলোতে হয়তো প্যারাফ্রেজিং করা থাকবে, সিনোনিম করা থাকবে, সেটা আপনাকে খেয়াল করে বের করতে হবে। তো আজকে এই পর্যন্তই। আমি ভিডিও দিতে আসলে অনেক দেরি করি, যতটা সময় নিয়ে আমি একটা ভিডিও দিই ততটা সময় নিয়ে অবশ্যই আপনার আইএলটিএস প্রিপারেশন শেষ করে পরীক্ষা দিয়ে ফেলার কথা। যারা অনেক আশা নিয়ে বসে থাকেন যে ভিডিও দেখে শিখবেন, তাদেরকে আসলে হতাশই করি আমি। অবশ্য অনলাইনে অনেক ভিডিওই আছে, শেখার সোর্সের অভাব নেই। স্টিল যারা আমার ভিডিওগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন, পছন্দ করেন, তাদের আশাভঙ্গের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে অন্য একটা জিনিস নিয়ে, নিজের পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকার কারণে এই দিকে একদম সময় দিতে পারি না, যার কারণে খুব দেরি হয়ে যায় ভিডিওগুলো দিতে। স্টিল আমি চেষ্টা করে যাচ্ছি। এই ভিডিওগুলো এখানে থেকে গেলে হয়তো কোনো না কোনো দিন কারো না কারো উপকারে লাগবে। এই তো, এই পর্যন্ত।